ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং ভাইব্রেন্টলি। চলুন আজকে আমাদের সকলেরই চেনা জায়গা দীঘা ঘুরে আসি। আপনারা যেখানেই থাকুন না কেন, দীঘা যেতে গেলে আপনাদের চলে আসতে হবে কলকাতার ধর্মতলায়। যদি আপনারা বাসে করে যেতে চান তাহলে, আর যদি আপনারা ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন অনায়াসে পেয়ে যাবেন। বাস বুকিংয়ের জন্য আপনারা রেড বাসে অনলাইনে বুক করতে পারেন, অথবা এখানে এসে স্পটেও আপনারা বাস বুক করতে পারেন। দুটোই কিন্তু সুবিধা হবে। দেখুন, কথা বলতে বলতে আপনাদের এই রাতের কলকাতাটাও দেখিয়ে দিলাম। চলুন ধর্মতলার দিকে। দেখুন, আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এই রাতে ধর্মতলা বাস স্ট্যান্ড কেমন লাগছে দেখুন। আমাদের বাস ছাড়বে 11:15টায়। একবার দেখুন এই জায়গাটা। আই লাভ শ্যামলী যেখানে লেখা আছে, এর সামনে দিয়েই এক্সপ্রেস লাইন বাসটি ছেড়েছিল। বাসে ওঠার আগে আমি সাজেস্ট করব আপনারা একবার ধর্মতলা বাস স্ট্যান্ডেই ওয়াশরুম হয়ে আসবেন, কেননা আপনারা বাসে যখন চাপবেন তারপরে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর আপনাদের একটা ব্রেক দেবে, যেখানে আপনারা আবার ফ্রেশ হতে পারবেন। আমরা বাসে ব্যাগ রেখে দিয়ে এন্ট্রান্সের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন। এক্সপ্রেস লাইন বাসে সামনের দিকে পা রাখার জায়গা একটু কমই ছিল। আমি বলবো আপনারা এক্সপ্রেস লাইন বাসে আসলে সামনের সিটটা ছাড়ার চেষ্টা করবেন। ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা এবারে রওনা দিলাম দীঘার দিকে। এই রাত্রিবেলায় রাত্রির কলকাতা দেখতে দেখতে দীঘা যাওয়াটা বেশ রোমাঞ্চকর। কিন্তু কোলাঘাটে এসে আমাদের একটা ব্রেক মিলল। এখানে এসে সময় এখন দেখলাম 1:45। এই নির্জন রাত্রে বাস জার্নি কি সুন্দর লাগে না? এই জায়গায় ব্রেক দিয়েছিল ওই 20 মিনিটের মতো। রাত্রি 1:45-এ এইভাবে দোলনা দুলবো, ওটাও এরকম একটি রাস্তায়, ভাবার বাইরে। চলুন বাসে ওঠার পালা এবারে। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনারা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন ভিডিওটি। বাস থেকে আমরা নামলাম 5:45 নাগাদ। ঠিক নেহেরু মার্কেটের সামনে আমাদের বাস নামালো এবং সামনের দিকে আমরা হেঁটে গেলাম। এটিই হচ্ছে ওল্ড দীঘা। সামনে যে সবুজ রঙের বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেখানেই বাঁ দিক মুড়লেই চলে আসবে আমাদের হোটেল, যার নাম হলো হোটেল সানসি। হোটেল থেকে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম মোহনার দিকে। একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, ভেবেছিলাম বাস থেকে নেমেই টোটো পেয়ে যাব এবং টোটো ধরে হোটেলের উদ্দেশ্যে বেরোবো, কিন্তু টোটো পেতে এখানে কিন্তু ভারী সমস্যা হয়েছিল ভোরবেলায়। ওইখান দিয়ে এসে আমরা এইখানে টোটোটা নামালো, আর টোটোটা নামিয়ে ঠিক মোহনাটা সামনে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। সমুদ্র দেখার অভিজ্ঞতা যত দেখি তত যেন কম পড়ে যায়। সমুদ্র দেখার সুযোগ কি আর বারে বারে কেউ পায়? কারোর মন পাহাড় ডাকে, তো আবার সমুদ্র কারোর মন কাড়ে। কখনো ঘন পাহাড়ে হারিয়ে যেতে ইচ্ছে হয়, তো আবার কখনো সমুদ্রের গভীরে নিজের মনকে ভেসে যেতে মন চায়। তবে যে যা বলুক ভাই, আমার সমুদ্রের পাড়ে বসা চাই। ना जाने कैसा एहसास है
बुझती नहीं है क्या प्यास है। ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है। क्या नशा इस प्यार का मुझ पे सनम छाने लगा। कोई न जाने क्यों चैन होता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। क्या करूँ हाय कुछ कुछ होता है। দীঘা মানে অনেকের কাছে নতুন, আবার অনেকের কাছেই পুরনো স্মৃতি রোমন্থন করা। আপনারা দীঘায় আসলে মোহনায় এসে সানরাইজ দেখতে পারেন। মোহনার কাছে সমুদ্রের পাশে বিচে দেখুন ছোট ছোট দোকান বসেছে। এখানে আপনারা আপনাদের ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্ট সারতে ভালোই লাগবে, খারাপ নয়। দীঘার অন্যতম দর্শনীয় স্থান হল দীঘা মোহনা, যেখানে হুগলি নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। এই মোহনা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এখানকার সকালের সামুদ্রিক মাছের বাজার এবং নৌকাগুলোরও ভিড়ের জন্য জনপ্রিয়। আচ্ছা, একটা কথা জানেন তো, মেয়েরা অল্পতেই খুশি যদি সেটাতে সম্মান এবং ভালোবাসা থাকে। এক মুঠো কাঁচের চুড়ি হোক বা একটা বেলি ফুলের মালা, 20 টাকার ক্যাডবেরি দিয়েও মেয়েদেরকে অনেক বেশি খুশি করানো যায়। মোহনা ঘুরতে ঘুরতে মোহনার লাগোয়া চলে এলাম এখানকার মাছের বাজারে। দেখুন এখানে সব মাছ শুকনো করে রেখে বিক্রি করছে। আপনারা দেখে চিনতে পারছেন কি কোনটা কোন মাছ? চিংড়ি মাছটা চেনাই যায়। আপনারা কেউ ড্রাইড ফিশ খেয়েছেন কি না আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি খেয়ে থাকেন তার রেসিপির নামটা আমাকে একবার কমেন্টে পিং করবেন, তাহলে আমিও সেই রেসিপিটা ট্রাই করব। চলুন এবারে এই বাজারের ভেতর দিয়ে আমরা যাই। এখানে মাছের বাজারের সাথে সাথে পাশে দেখলাম একটা ব্যাগের দোকান ছিল, এবং ডান পাশে দেখুন খুচরো দোকানপত্র আছে যেখানে টুপি এইসব বিক্রি হচ্ছে। সামনে চলুন, সামনে আরও দেখতে পাচ্ছি মাছের দোকান, মাছ, নাটস। আমরা এতটা সকালেই মোহনা এসে পড়েছি যে দোকান ভালো মতো করে খুলে উঠতেও পারেনি। মোহনা ফিশ মার্কেট থেকে বেরিয়েই দেখুন এখানে একটা টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরেই আমরা রওনা দেব শঙ্করপুরের দিকে। এখন আমরা যাচ্ছি শঙ্করপুর। শঙ্করপুর যেতে এই রাস্তাটি দেখুন কিরকম বেশ অদ্ভুত লাগছে না? টোটোতে বসে হাওয়া খেতে খেতে বেশ যাচ্ছিলাম, আর চোখে ঘুমও নামছিল। আমরা এখন যে জায়গায় যাচ্ছি বললাম, মানে ওই শঙ্করপুর, এটি একটি কম জনবহুল এলাকা।
আপনারা যদি ভিড়ভাট্টা পছন্দ না করেন, একটু শান্ত পরিবেশ চান, তাহলে শঙ্করপুর কিন্তু পুরোপুরিই আপনার জন্য। টোটো থেকে নেমে পড়েছে, আমাদের সময় লেগেছে ওই প্রায় 30 মিনিট। আমি শঙ্করপুর বিচ দেখার জন্য ভেরি এক্সাইটেড, কেননা আমি এখানে প্রথমবারই আসছি। আর আশা করি আপনাদের মধ্যে কয়েকজন শঙ্করপুর প্রথমবারই দেখছেন। চলুন ভেতরে যাই, এবারে দেখি। আমাদের আজকের এই দিনটা লাকিলি বলবো কি আনলাকিলি বলবো, আমরা কিন্তু রোদ্দুর পাইনি। একটু রোদ্দুর হলে আমার ভালো লাগতো, আবার অনেকেরই এই আবহাওয়া পছন্দ, যার যেমন আর কি। সমুদ্র সবসময় ভালো লাগে, দিন হোক বা রাত। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে আসলে ডাবের জল কিন্তু অবশ্যই খাবেন, শুধুই মাছ নয়। ফাল্গুনি আমরা এসেছিলাম শঙ্করপুরে, এসেছিলাম না মঙ্গলপুরে? আমাদের ছুটি পুরো অসুবিধা হয়ে যাবে দেখবে। চলতে পারবো কি আওয়াজ! ও কোথায় গেল ওরা? হ্যাঁ আপনাদের শঙ্করপুর কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না। এই সমুদ্রের আওয়াজ ভালো লাগছে তো? जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है। ना जाने कैसा एहसास है। এতক্ষণ আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু এখনও কমেন্টে জানাননি, জানাবেন কিন্তু। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি শঙ্করপুরে, আর আমার শঙ্করপুর জায়গাটা ভীষণ ভালো লেগেছে, কেননা এটি নিরিবিলি, খুব জমজমাট নয়, এবং তারই জন্য হয়তো জায়গাটি বেশ পরিষ্কার। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন মেডো, কত সুন্দর পরিষ্কার, কোনো নোংরা নেই। আর আপনারা যদি শঙ্করপুরের সামনে কোনো হোটেলে থাকতে চান, আমি সামনেই দেখতে পাচ্ছি হোটেল স্যান্ড বে। জাস্ট হোটেল স্যান্ড বে থেকে হেঁটে আপনার 3 মিনিট, জাস্ট 3 মিনিট, আমি সামনেই দেখতে পাচ্ছি। আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন হোটেল স্যান্ড বে, আমি লিখে দেব আমার ডেসক্রিপশন বক্সে অথবা আমার সামনে স্ক্রিনে আর কি। চলুন আরও একটু এক্সপ্লোর করি। আর হ্যাঁ, এখানে আপনার যে ওয়াশরুম যেটা আছে শঙ্করপুরে, ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার, এটা আমার খুব ভালো লেগেছে। চলুন আরও বাকিগুলো আজকে ঘুরে দেখাই আপনাদের।
এটা হচ্ছে শঙ্করপুর বিচের ওয়াচ টাওয়ার। আচ্ছা, বিচের এই প্রান্ত তো দেখতে পাচ্ছেন নীল সমুদ্র। আমরা আমাদের এখানে দীঘার শঙ্করপুরে যে নীল সমুদ্র দেখতে পারবো এটা কিন্তু ভেবে পারিনি আমি। যাই এগুলো পরে এডিট করে দেবো। আর বিচের এই পারে হচ্ছে আপনার হোটেলস অ্যান্ড রাস্তা। আমি বড্ড মুড়ি প্রেমিক, আর আমার পেছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এরই সামনে একদম অপোজিটে একটি মুড়ি দোকান বসে মুড়ি, ডিম, এইসব পাউরুটি এইসব বিক্রি করছেন। তো সমুদ্রের ধারে বসে মুড়ি ঘুগনি খাওয়ার অভিজ্ঞতাটা আমি নিতে চাই। আমি খাই, খেয়ে অভিজ্ঞতাটা অর্জন করি, তারপরে না হয় আপনাদের জানাই। আচ্ছা, তো এই যে শাল পাতায় মুড়ি আর ঘুগনি, আর এই যে আমার পেছনে সমুদ্র দেখি। I just love মুড়ি। সমুদ্রের ধারে বসে যাই খায় না কেন নির্ঘাত ভালো লাগবে। চলুন। খান দিয়ে দিচ্ছি আমি। আমি বলছিলাম বাটি এখানে রাখবে তো, সব বাটিগুলো বাড়ি দিতে হবে। শঙ্করপুর ছেড়ে এখন আমরা রওনা দিচ্ছি জাজপুরের দিকে। আমরা জাজপুর যাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা জাজপুর যাবেন না। আমরা এসে পৌঁছেছি এখন জাজপুরে, আর জাজপুরে এসে দেখতে পাচ্ছি পাশে এই যে আমার পেছনে আর কি যে সমস্ত ঘরের মতো আছে, তো এগুলো নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। কিছুটা হোটেল কাম রেস্টুরেন্ট হচ্ছে, পুরোটাই কিন্তু বিচের উপরে। আর ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই ঘরগুলো কিন্তু টোটালি বিচের ওপরে আছে, ওপরে বাঁশ দিয়ে দাঁড় করানো আছে, আর ওই সাইডে পুরোটাই বিচ। আর এইখানটায় আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটা অ্যাকচুয়ালি রাস্তা নয়, এটা পুরো মানে বালি বালি। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কেন আপনাদেরকে বললাম জাজপুর আসতে হবে না। অ্যাকচুয়ালি জাজপুর এখন আন্ডার কনস্ট্রাকশন, আর কোনো জায়গা যখন আন্ডার কনস্ট্রাকশন থাকে তখন জায়গাটা কেমনই আর হবে, যার জন্য বললাম আপনাদের আর জাজপুর আসতে হবে না। আমি দেখে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বললাম। বেশ, দেখুন সামনে এখন দেখতে পাচ্ছেন দ্রৌপদী রেস্টুরেন্ট। এখানেই আমরা আমাদের মধ্যাহ্নভোজ সেরে নিয়েছিলাম। এক বাটি ভাত, আলু উচ্ছে ভাজা, অল্প করে সালাড, আর এদিকে ফুলকপির তরকারি, ডাল, পালং শাক দিয়ে আলুর চচ্চড়ি। না না, মাছ নিতে ভুলিনি, এটা ছিল প্লেটে ভেটকি, আর এই অপর প্রান্তে ছিল পমফ্লেট। পার প্লেট ছিল 300 টাকা। ভেটকি প্লেটও ছিল আপনার 300 টাকা এবং পমফ্লেটও ছিল আপনার 300 টাকা। আপনারা যদি ওল্ড দীঘা থাকেন
তাহলে মধ্যাহ্নভোজের পর আপনারা কিন্তু অনায়াসে হেঁটে আসতে পারেন এই দিকে আছে হচ্ছে অ্যাকোয়ারিয়াম। চলুন অ্যাকোয়ারিয়াম দেখে আসি। দীঘা আমাদের কাছে নতুন কিছু নয়, তবুও কিন্তু অ্যাকোয়ারিয়াম যাওয়া হয়নি। প্লিজ ব্যাকগ্রাউন্ড সাউন্ডসগুলো আপনারা এলিমিনেট করে দেবেন। আপনারা বড়রা যদি দীঘা ঘুরতে আসেন তাহলে এই অ্যাকোয়ারিয়াম স্কিপ করতে পারেন, কিন্তু আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আমি বলবো এই অ্যাকোয়ারিয়াম আপনারা অতি অবশ্যই আসুন। এখানে কোনো রকম এন্ট্রি ফিজ নেই, তার জন্য হয়তো মেনটেনেন্স খুব একটা বেশি ঝাঁ চকচকে নয়। তবে হ্যাঁ, ভেতরে যে মাছগুলো রাখা আছে এবং প্রত্যেকটা মাছের যেভাবে ডেসক্রিপশন দেওয়া আছে সেটা দেখে অনেক কিছুই জানা যাবে, আর বাচ্চাদের সেটা স্টাডিজে প্রচুর হেল্পফুল হয়ে উঠবে। তবে আমি কিন্তু ভেতরে কিছু দেখাতে পারিনি, কেননা সেখানে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড। অ্যাকোয়ারিয়াম থেকে আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকোয়ারিয়ামে সময় লেগেছে ওই 15-20 মিনিটের মতো। একটু ডিটেলিংয়ে পড়লে 20 মিনিটস মতো লাগবে। আদারওয়াইজ অ্যাকোয়ারিয়াম ইজ গুড। আমি বলি কি, মধ্যাহ্নভোজের পর এই অ্যাকোয়ারিয়াম ঘুরে বেশ হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগবে। তবে হ্যাঁ, যদি ওয়েদার ঠিকঠাক থাকে, যেমন আমাদের এই সময়টা তো ওয়েদার আজকে যেমন রোদই ওঠেনি, তো কোনো রকম কোনো কষ্ট হয়নি। অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়েই আমরা এখন চলে এসেছি নিউ দীঘার দিকে। আর হ্যাঁ, অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে একটা কুলফি দোকান আছে। আমি কুলফি খাইনি, বাট আমার সাথে যিনি ছিলেন উনি কুলফি খেয়েছিলেন, মটকা কুলফি সামথিং, অ্যান্ড ওটা কিন্তু খুব টেস্টি ছিল। আপনারা ট্রাই করতে পারেন। চলুন তাহলে এবারে নিউ দীঘা চলে এসেছি। আমরা নিউ দীঘা চলে এসেছি। আমার পার্সোনালি নিউ দীঘা ভীষণ পছন্দের। আপনাদের ওল্ড দীঘা ভালো লাগে কি নিউ দীঘা ভালো লাগে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর নিউ দীঘার গ্লিম্পসটা আপনাদেরকে দেখাই। নিউ দীঘাতে আপনারা যে অ্যাক্টিভিটিগুলো পাবেন তার মধ্যে কয়েকটি হলো প্যারাসেইলিং, স্পিড বোট, বানানা বোটিং এবং বিচে কিছু হর্স থাকে, তার উপর বাচ্চারা চড়ে ঘুরে বেড়ায়। এই কটা অ্যাক্টিভিটিস আপনারা পাবেন। ফোনেই ঘাটছে। এখন বাজে ওই রাত্রি 9:15 মতো। আমরা বসে আছি এখন ওল্ড দীঘাতে। আমরা অনেকটা সামনে বসে আছি সমুদ্রে। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু এত সামনে বসবেন না, কেননা এই যে সামনে যে স্ল্যাব আছে এটা অনেকটাই স্লিপারি হয়ে গেছে। মাঝে মাঝে কি হয়, সমুদ্র দেখতে গিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং সেই স্ল্যাবে যে স্লিপারি পোর্শন আছে সেখানে স্লিপ খেয়ে কিন্তু আমরা পুরো পড়ে যেতে পারি সমুদ্রে। সামনে কিন্তু কোনো রকম কোনো স্যান্ড নেই, ওখানেই হচ্ছে স্ল্যাবটি শেষ হয়েছে। তাই আপনারাও যখন আসবেন ভীষণ সাবধানে আসবেন। বড়রা থাকলে আরামসে বসে থাকবেন, কিন্তু বাচ্চারা থাকলে আমি বলবো এত কাছে এসে না বসার।
সমুদ্রের ধারে বসে আমার কেমন লাগে এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যখন সমুদ্র ঘুরে গেছেন আপনাদের সমুদ্র কেমন লেগেছে আপনারা সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কেননা সমুদ্র দেখার অভিজ্ঞতা সবারই এক এক রকম। আমারও জানতে ইচ্ছা হয় যে আপনাদের সমুদ্র দেখার অভিজ্ঞতা কী ছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারির ওল্ড দীঘার ছবি আপনাদের কাছে আজ তুলে ধরলাম। দেখুন, ওল্ড দীঘা অবশ্য বরাবরই বেশ ফাঁকাই থাকে। অ্যাকচুয়ালি সবথেকে বেশি ভিড় থাকে নিউ দীঘাতে। এখন বাজে বেলা 12টা। আপনাদেরকে এই ওল্ড দীঘাটা ওপর থেকে দেখাচ্ছি, আপনারা দেখুন। গতকাল রাত্রিরে আমরা ঠিক এই জায়গাতেই বসেছিলাম। দেখুন সামনে কেমন শ্যাওলা হয়ে গেছে, যেটা কিন্তু রাত্রিতে দেখা যাচ্ছিল না। রাত্রেবেলায় এভাবে সামনে এগিয়ে গেলে স্লিপ খাওয়ার প্রবণতা কিন্তু অনেকখানি বেশি। एक ही है, एक ही मैंने ये आइटम है। वो कल जो खाई थी एक दो 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 আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।